কমলা দেবী তার ছেলে পীযূষ এবং এক মেয়ে কুহিলির সঙ্গে বাস করে। কমলা দেবীর স্বামী মারা যাওয়ার পর তার ছেলে অনেক কষ্ট করে ব্যবসা ধরে রাখে আর সে নিজের ব্যবসার অনেক উন্নতি করে, কিন্তু সেই উন্নতির বাজে সুযোগ নেয় তার বদমাইশ অহংকারী বোন। সে সবসময় নিজের দাদার টাকায় মজা করে আর টাকা উড়িয়ে টাকা ধ্বংস করে, আর তাকে যখন তার দাদা বা মা কিছু বলতে আসে তখন সে তাদেরকে উল্টোপাল্টা কথা বলে। এভাবেই দেখতে দেখতে কিছু বছর কাটে। একদিন, এই যে তুই আমার সামনে বসে ল্যাপটপে কাজ করছিস, তোকে দেখে আমার ভীষণ গর্ব হচ্ছে। তোর বাবা ঠিক এরকম ভাবেই কাজ করত আর ব্যবসার উন্নতি করত, কিন্তু তোর বোন কোনোদিনও আমাদের কষ্ট বুঝবে না। ও সারাক্ষণ তোর রোজগার করা টাকার অপচয় করছে। ছাড়ো মা, তুমি সবসময় বোনকে এরকম ভাবে কথা শুনিও না, কারণ ও আমার মতো অল্প বয়সে বাবাকে হারিয়েছে, তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব বোনকে খুশি রাখতে। পীযূষের কথা শুনে তার মা ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ পীযূষ ঠিক তার বাবার মতোই দয়ালু প্রকৃতির এবং খুবই সিধাসাধা ছিল। আর নিজের ছেলের দিকে তাকিয়ে কমলা দেবী চিন্তা করে যে সে তার ছেলের জন্য একটা সিধেসাধা প্রকৃতির বউ নিয়ে আসবে। আর সে তার ছেলেকে বিয়ের কথা বলতে যাবে এমন সময় সেখানে কুহিলি চলে আসে। এই দাদা, আজকে আমার কলেজে একটা এক্সকারশন আছে, একদিনের ট্যুর, তাই আমার 50,000 টাকা লাগবে। তাড়াতাড়ি আমার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করে দে তো। এখন কিসের ট্যুর যেখানে 50,000 টাকা লাগবে? নিশ্চয়ই তুই পার্লারে গিয়ে টাকাটা নষ্ট করবি। তুমি সবসময় এরকম দারোগা বাবুর মতো আমাকে চার্জ করবে না তো মা। আমি টাকা চেয়েছি মানে এখন আমার টাকা লাগবে, আর আমি কোনো কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। না বোন, এরকম করিস না, তুই যা, আমি তোর অ্যাকাউন্টে অনলাইনে এক্ষুনি 50,000 টাকা ট্রান্সফার করে দিচ্ছি। দাদার মুখে এমন কথা শুনে কুহিলি খুবই খুশি হয়, আর সঙ্গে সঙ্গে পীযূষ যখন কুহিলিকে 50,000 টাকা পাঠায় তখন কুহিলি সেই টাকা নিয়ে প্রথমে পার্লারে চলে যায় আর নিজের চুলে স্টাইল করে, ফেসিয়াল করে এবং বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সিনেমা দেখে। আর সে অনেক রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে। পীযূষ, আমি তোর বিয়ের জন্য একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটার নাম রীতা। মেয়েটা কিন্তু খুবই সংস্কারী আর ওর বাবা সরকারি দপ্তরে কাজ করে। ওরা আমাদের মতো বড় লোক নয়, কিন্তু মেয়েকে ওরা খুব ভালো শিক্ষা দিয়েছে আর ও খুব সরল সিধেসাধা। তোর সঙ্গে খুব ভালোই মানাবে। তুই যদি মেয়েটাকে দেখে পছন্দ করিস তাহলে বিয়ের কথা আমরা এগিয়ে নিয়ে যাব। এই বলে কমলা দেবী পীযূষকে রীতার ছবি দেখায়, আর রীতা দেখতে খুবই সুন্দর, সংস্কারী এবং সাদাসিধে হওয়ায় পীযূষের তাকে খুবই ভালো লেগে যায়। আর সে মায়ের এক কথাতে রীতাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু এরকম সরল সিধেসাধা বৌদি দেখে কুহিলি কিছুতেই তাকে পছন্দ করতে পারে না, কারণ কুহিলি ভীষণ মডার্ন এবং টাকা লোভী ছিল। তাই সে সবসময় কামনা করে যাতে তার বৌদিও মডার্ন হোক আর অনেক ধনী পরিবারের মেয়ে হোক। কিন্তু পীযূষ অত্যাধিক মডার্ন এবং বড়লোক মেয়ে পছন্দ করে না। হ্যাঁ মা, তুমি যে মেয়েকে ঠিক করেছো আমি সেই মেয়েকেই বিয়ে করবো, কেননা মেয়েটার মুখের মধ্যে আমি তোমার ছোঁয়া খুঁজে পাচ্ছি, তাই তুমি বিয়ের কথা এগিয়ে নিয়ে যেতে পারো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? তুই শহরের এত বড় ব্যবসায়ী হয়ে এরকম মধ্যবিত্ত সাদাসিধে মেয়েকে বিয়ে করবি? এরকম মেয়ের সঙ্গে তো জুটি মোটেই মানাবে না। আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটা আমার বান্ধবী, আর ও কিন্তু ঠিক আমার মতোই মডার্ন, ছোট ছোট জামা কাপড় পরে, আর ওর বাবা অনেক বড় লোক। আর তুইও যেহেতু বড় লোক, তাই তুই আমার বান্ধবীকে বিয়ে কর। দেখবি সারা জীবন তুই সুখে থাকবি। তোকে আমি ভালোবাসি আর বকাবকি করি না বলে তার মানে এই নয় তুই আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবি। তুই আমার থেকে ছোট, তাই সবসময় ছোটর মতোই থাক, আর এত বড় বড় কথা বলিস না। আমি মডার্ন মেয়ে বিয়ে করবো নাকি সাদাসিধে মেয়ে বিয়ে করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুই আমাকে এই ব্যাপারে কথা বলার কে বলতো? কুহিলি ভাবতে পারে না যে তার দাদা এরকম ভাবে রীতার পক্ষ নিয়ে তার প্রতিবাদ করবে। তাই তখনই কুহিলি মনস্থির করে নেয় যদি তার দাদা এরকম সাদাসিধে মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে সে তার বৌদির জীবন একেবারে জ্বালিয়ে দেবে। শেষ পর্যন্ত তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বললি দাদা? আমি তোর ভালো চেয়েছিলাম, ঠিক আছে? এরকম সাদাসিধে মেয়েকে বিয়ে করছিস তো দেখবি সারা জীবন তুই জ্বলে পুড়ে মরবি। অবশ্য তুইও তো নিজেও সাদাসিধে, এত বড় লোক হয়ে কোনোদিনও তো স্টাইল করতে শিখলি না। আমাকে দেখে স্টাইল করা শেখ। যাই হোক, আমার আর কোনো কথা বলার দরকার নেই। এই বলে কুহিলি নিজের ঘরে চলে যায়। কিন্তু কুহিলির এরকম বাজে ব্যবহার দেখে তার মা এবং দাদা ভীষণ কষ্ট পায়, কিন্তু তারা কুহিলিকে একটা কথাও বলে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এরই মধ্যে কমলা দেবী পীযূষের সঙ্গে রীতার ধুমধাম করে বিয়ে দেয়। বিয়ের সময় বৌদিকে দেখে তার মডার্ন অহংকারী ননদের মোটেই তাকে পছন্দ হয় না। ফলে বিয়ের পর যখন রীতার গৃহপ্রবেশ হয় তখন, এসো বৌমা, আমার ছেলের সঙ্গে আমার রাজপ্রাসাদ সমান অট্টালিকায় এসো, আর নিজের সংসারকে মানিয়ে গুছিয়ে নাও। আমার সংসার তুমি আলো করে রেখো, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। আজকে থেকে এই সংসারের সব দায়িত্ব আমার, আর পরিবারের সকলের ভালো মন্দ সবকিছু খেয়াল রাখার দায়িত্ব আমার। আপনি একদম চিন্তা করবেন না।
রিতার মুখে এমন কথা কুহেলি মোটেই সহ্য করতে পারে না। কোথায় সে ভেবেছিল তার বৌদি একেবারে মডার্ন শাড়ি পরে পার্টি করতে করতে শ্বশুর বাড়িতে আসবে, সেখানে একেবারে ঘরোয়া একটা সাদাসিধে মেয়ে তাদের বাড়িতে উঠে এসেছে। ও বাবা, দাদা মা, তোমরা এই গাইয়া মেয়েটাকে কোথা থেকে ধরে এনেছো? কি বাজে দেখতে, কোনো ড্রেসিং সেন্স নেই, কিভাবে বিয়ের মেকআপ করতে হয় সেটাও জানে না, মাথায় কেমন বেনুনি বেঁধেছে, ওল্ড ফ্যাশন বেনারসি পরেছে। আর বৌদি, তুমি তো ভীষণই সরল, নিশ্চয়ই আমার দাদাকে তুমি কি গো শুনছো, খাবে গো, যাবে গো, এরকম করে ডাকবে, শুধু গো আর গো করবে, তাই তো? মুখ সামলে কথা বল। তুই জানিস না কিভাবে বৌদির সাথে কথা বলতে হয়? আসলে তোকে বেশি প্রশ্রয় দিয়ে আমি আর মা মাথায় তুলে দিয়েছি, তাই তুই আজকে তোর বৌদিকে এরকম ভাবে অপমান করলি। এক্ষুনি বৌদির কাছে ক্ষমা চেয়ে নে। আমার এই মেয়ের কাছে ক্ষমা চাইতে বয়ে গেছে। আর শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু আমার মডার্ন জীবনে একদম হস্তক্ষেপ করবে না। তুমি আমার দাদার বউ হয়ে থাকবে, কিন্তু কোনোদিনও তুমি আমার বৌদি হতে পারবে না। এই বলে কুহেলি হিলের আওয়াজ করতে করতে নিজের ঘরে চলে যায়। কিন্তু অন্যদিকে ননদের কাছ থেকে এরকম খারাপ ব্যবহার পেয়ে রিতার চোখে একেবারে জল চলে আসে, কিন্তু সে মুখ বুঝে সবকিছু সহ্য করে। রিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার বোনের মনটা ভালো, কিন্তু শুধুমাত্র মুখেই সবাইকে এরকম অপমান করে, তাই তুমি আমার বোনের কথা কিছু খারাপ মনে করো না। দেখবে ধীরে ধীরে আমার বোন তোমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠবে। না না, আমি কিছু মনে করিনি, আর আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক আপনার বোনকে নিজের করে নেব। আসলে মেয়েটা ছোটবেলা থেকে বাবা হারাতো, তাই জন্য এরকম কষ্টের কারণে সবাইকে অপমান করে। আর ও একটু মডার্ন, অনেক বড় স্কুলে পড়াশোনা করেছে, তাই জন্য ও এরকম করে। এই বলে রিতা তার শ্বশুর বাড়িতে সংসার করতে শুরু করে, আর ধীরে ধীরে সে তার শাশুড়ি মা এবং স্বামীর একেবারে প্রিয় পাত্রী হয়ে ওঠে। কিন্তু সে চাইলেও নিজের ননদের মন জয় করতে পারে না। তার মডার্ন অহংকারী ননদ সবসময় তাকে অপমান করে। একদিন রাত্রিবেলা রিতা তার ননদকে বলে, কুহেলি, সবাই কিন্তু খেয়ে নিয়েছে, কিন্তু তুমি এখনো খাওনি কেন? চলো তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে খেয়ে নিই, তারপর আমরা ঘুমাবো। বেশি রাত করে খেলে তোমার শরীর কিন্তু খারাপ হবে। আর তুমি এরকম সেজেগুজে তৈরি হয়েছো কেন? তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি এখন? আমার সাথে বেশি জোরে কথা বলো না, দাদা আর মা ঘুমিয়ে পড়েছে, না হলে ওদের ঘুম ভেঙে যাবে। আর শোনো, আমি এখন রাত্রিবেলা ডিনার করব না, কারণ আমি আমার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাচ্ছি, ওখানেই খেয়ে দিয়ে তারপর আসবো। আর এই ব্যাপারে মা দাদা কিছু যেন না জানতে পারে। তুমি কিন্তু কাউকে কোনো কথা বলবে না, আমি চললাম। এই বলে কুহেলি বাড়িতে কাউকে কিছু না জানিয়েই বৌদিকে শাসিয়ে তার বান্ধবীর সঙ্গে লেট নাইট পার্টি করতে চলে যায়। আর অন্যদিকে রিতা সারা রাত না খেয়ে সোফার উপর বসে নিজের ননদের জন্য চিন্তা করতে শুরু করে, এমনকি সে রাত্রিবেলা ঘুমায় না। আর কুহেলি যখন পার্টি করে ভোরবেলা বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে যে তার বৌদি সোফার উপর না ঘুমিয়ে বসে আছে। কি ব্যাপার বৌদি, তুমি এখনো ঘুমাওনি কেন? আর দাদা আর মা আমার ব্যাপারে কিছু জানতে পারেনি তো? তুমি একদম চিন্তা করো না কুহেলি, আমি কাউকে কিচ্ছু বলিনি, আর আমি সারা রাত কিচ্ছু খাইনি। তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। বাড়ির মেয়ের এরকম রাত্রিবেলা বাইরে থাকলে চিন্তা তো হবেই। আচ্ছা যাও, ঠিক আছে, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে কুহেলি ঘরে চলে যায়। কিন্তু আজকে প্রথম কুহেলি তার বৌদিকে কোনো রকম ভাবে অপমান করে না, এর ফলে রিতার খুবই ভালো লাগে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কুহেলি এখন নিজের বৌদিকে অপমান করাও বন্ধ করে দেয়, আর সে তার বৌদিকে মানিয়ে নিতে শুরু করে। কিন্তু হঠাৎ করে একদিন, বৌদি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও বৌদি, আমি কোনো ভুল করিনি, আমি বুঝতে পারছি না আমি কি করব, তুমি আমাকে যদি না বাঁচাও তাহলে আমি মরে যাব, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও বৌদি, আমি যা করেছি সেই ব্যাপারে মা আর দাদা যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। আরে তুমি এরকম করছো কেন? তুমি প্লিজ কেঁদো না, তোমাকে কাঁদতে দেখে আমার খুব খারাপ লাগে। আগে বলো কি হয়েছে? আমি কালকে রাত্রিবেলা আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য একটা পাবে গিয়েছিলাম। আমার বন্ধুর বাবা অনেক বড় গ্রামের জমিদার, কিন্তু শহরে এসে থাকে, আর ওদের নিজস্ব পিস্তলও আছে। আর পার্টির মধ্যে নাচতে নাচতে আমি আমার বন্ধুর কাছ থেকে ওর বন্দুকটা নিয়েছিলাম। ওর বাবা সবসময় ওর কাছে বন্দুক দিয়ে রাখে, আর আমি সামান্য ড্রিঙ্ক করেছিলাম, তখন আমার হুঁশ ছিল না, সেই জন্য কখন যে পিস্তল থেকে গুলি চলে গেছে আমি বুঝতেই পারিনি, আর আমি ভুল করে একটা লোককে খুন করে ফেলেছি। বৌদি, আমার সারা জীবন ধ্বংস হয়ে যাবে, কিছুক্ষণ পরে সে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এই দেখো, আমি পিস্তল নিয়ে চলে এসেছি। নিজের ননদের হাতে এরকম পিস্তল দেখে রিতার বুক কেঁপে ওঠে। এরকম ভয়াবহ ঘটনা শুনে রিতা ভীষণ ভয় পেয়ে যায়, ফলে সে কিভাবে নিজের ননদকে বাঁচাবে কিছুই বুঝে উঠতে পারে না। তুমি একদম চিন্তা করো না, চুপচাপ এই পিস্তলটা তুমি আমাকে দিয়ে দাও, তারপর আমি দেখছি কি করা যায়, কিন্তু আমি তোমার জীবনের কোনো ক্ষতি হতে দেব না। তোমার জীবন তো সবে শুরু হয়েছে, তুমি পিস্তলটা দাও আমাকে।
কুহেলি কিছুতেই বুঝতে পারে না যে তার বৌদি কি করতে চাইছে। রীতা তখন তার ননদের কাছ থেকে পিস্তল নিয়ে সেই পিস্তলের উপর থেকে তার ননদের হাতের ছাপ শাড়ি দিয়ে মুছতে শুরু করে, আর সেই পিস্তল সে নিজের হাতে ধরে নেয়। বৌদিকে এরকম কাণ্ড করতে দেখে ননদ একেবারে বুঝে যায় যে তার বৌদি কি করতে চলেছে। বৌদি, তুমি কি করছো? তুমি কোথায় যাচ্ছ? বৌদি, দাঁড়াও। রীতা কোনো কথা না শুনে পিস্তল হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। রীতার চোখের সামনে নিজের ভবিষ্যৎ ভেসে ওঠে, আর যেটা পুরোপুরি ভাবে অন্ধকার। সে সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, আর তার চোখে অনেক স্বপ্ন, কিন্তু সেই সমস্ত স্বপ্ন আজকে শেষ হতে চলেছে। রীতা কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশনে পৌঁছায়, আর পুলিশের সামনে গিয়ে বলে, পুলিশ অফিসার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি একটা অন্যায় করে ফেলেছি। কালকে রাত্রিবেলা যে খুনের মামলা আপনাদের কাছে দায়ের করা হয়েছে, সেই খুন আমি করেছি। দয়া করে আপনারা আমাকে গ্রেফতার করুন। আপনি খুন করেছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনি খুন করতে পারেন। আর আমার কাছে খুনের মামলা দায়ের হয়েছে ঠিকই, কিন্তু আপনি খুন করেছেন বললে আমি মেনে নেব এটা কখনো হতে পারে না। আরে পিস্তলটা আমাকে দিন বৌদি। রীতা এরকম ভাবে নিজের ঘাড়ে দোষ চাপাতে চাইলেও পুলিশ কিছুতেই রীতাকে গ্রেপ্তার করতে চায় না, কারণ সেই পুলিশ অফিসার ছিল রীতার স্বামী অর্থাৎ পীযূষের বন্ধু। তাই সেই মুহূর্তে পুলিশ অফিসার পীযূষকে ফোন করে, আর পীযূষ তখন তার বোনকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। এখানে আপনার দোষ আছে না আপনার ননদের দোষ আছে? আমরা ওই দিনে ডিস করে সিসিটিভি ফুটেজ চেক করেছি, আর সেখানে দেখা যাচ্ছে যে পিস্তল আপনার ননদের হাতে ছিল। কিন্তু তার মানে যে গুলি তোমার ননদই চালিয়েছে ওটাও কিন্তু সত্যি নয়। আসলে যার জন্মদিনের উৎসব ছিল তার বাবার অনেক শত্রু আছে, কিন্তু সেই শত্রু যখন দেখেছে আপনার ননদের হাতে পিস্তল ছিল, সেই সুযোগে ওই মেয়েটাকে মারতে চেয়েছিল, কিন্তু গুলিটা ভুল করে একটা লোকের গায়ে লেগে গেছে, আর আমি সেই লোকটাকে গ্রেফতার করে নিয়েছি। পুলিশ অফিসারের এরকম সত্যি কথা শুনে রীতা খুবই খুশি হয়। অন্যদিকে কুহেলির চোখে জল চলে আসে, আর সে মনে মনে তার ভুল বুঝতে পারে। তখনই কুহেলি তার বৌদির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সেদিনের পর থেকে কুহেলি তার বৌদির সঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে। কেন মা, রিমিতাকে তোমার পছন্দ নয় কেন? রিমিতা অত ভালো মেয়ে, তবুও তুমি বলছো রিমিতাকে তোমার পছন্দ নয়। আচ্ছা, তা রিমিতাকে পছন্দ না করার কারণটা কি জানতে পারি? কারণ ওই রিমিতা গরিব ঘরের মেয়ে, আর আমরা এত বড় ব্যবসায়ী পরিবার। তুই এত বড় একজন ব্যবসায়ী, ওই গরিব ঘরের মেয়ে আমাদের বাড়িতে এসে কিছুতেই আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। ওরকম গরিব মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে আমাদের মান সম্মানও থাকবে না। তাই আমি আমার পছন্দ করা মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। মা, এরকম করো না। গরিব তাতে কি হয়েছে? গরিবরা কি মানুষ নয়? তুমি তো জানো মা, তোমার অনুমতি ছাড়া আমি কখনোই কিছু করতে পারি না। আজ পর্যন্ত আমি তোমার কোনো কথাই তো অবাধ্য হয়নি। আর সেই জন্য আমি আজও চাই তুই যেন আমার কোনো কথার অবাধ্য না হোস। আমি তোর জন্য সোনালী নামের এক মেয়েকে পছন্দ করেছি। মেয়েটা খুবই সুন্দর দেখতে, আরো ধনী পরিবারের মেয়ে। শুধু তাই নয়, আমি ওই মেয়ের সঙ্গে তোর বিয়েও ঠিক করে দিয়েছি, আর এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। এর উপরে আমি আর কোনো কথা শুনতে চাই না। শঙ্কর তার মায়ের কথা শুনে আর কোনো কিছু বলতে পারে না, কারণ ছোটবেলা থেকে শঙ্কর ভীষণ পরিমাণে বাধ্য ছিল। সে তার মায়ের কোনো কথাই অমান্য করতে পারত না। তাই শেষ পর্যন্ত নিজের বিয়ের ক্ষেত্রেও মায়ের সিদ্ধান্ত মেনে নিতে হয় শঙ্করকে। শঙ্কর তার নিজের পছন্দ করা মেয়ে রিমিতাকেও ফোন করে বলে দেয় যাতে রিমিতা শঙ্করের সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে। আর এই দেখে মোনালিসা দেবী খুবই খুশি হয়। আর দু একদিনের মধ্যেই মোনালিসা দেবী তার হবু বৌমা সোনালীকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। মোনালিসা দেবী সোনালীকে একটা বড় শাড়ির দোকানে নিয়ে যায়। দেখো বৌমা, এখানে অনেক ভালো ভালো শাড়ি আছে। তুমি তোমার বিয়ের শাড়িটা পছন্দ করে নাও। আর বিয়ের শাড়ি ছাড়াও তোমার যা যা লাগবে তুমি এখান থেকে নিয়ে নিতে পারো, কারণ বিয়ের পরে তোমাকে কিন্তু ভালো ভালো শাড়ি পরতে হবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। আমার তো আবার দামি দামি শাড়ি পছন্দ, কারণ সস্তার শাড়ি আমার চোখেই ধরে না জানেন। আমার এই লাল রঙের বেনারসি শাড়িটা পছন্দ হয়েছে, আর এটার দাম কিন্তু 50,000 টাকা। আর বলছি মা, বিয়ের পরে যেহেতু শ্বশুর বাড়িতে আমাকে নতুন নতুন শাড়ি পরতে হবে, তাই আমার জন্য আমি আরো 10-15টা শাড়ি পছন্দ করে নিচ্ছি, ওকে? এই বলে সোনালী আরো অনেক দামি দামি শাড়ি পছন্দ করে, আর সেই শাড়ির সমস্ত বিলের টাকা মোনালিসা দেবী দিয়ে দেয়। শাড়ি কেনার পর মোনালিসা দেবী সোনালীকে বলে, শাড়ি কেনা তো হয়ে গেল, এবার তাহলে সোনা গহনা কেনার পালা। দেখো না, ছেলেটাকে কখন থেকে ফোন করছি। আসলে আমার একটা কাজ পড়ে গেছে, তাই আমি শঙ্করকে বলবো তোমাকে নিয়ে জুয়েলারির দোকানে যেতে। তুমি ওর সঙ্গে গিয়ে পছন্দ মতো সোনা গহনাগুলো কিনে নেবে, কেমন? তোমার যা যা লাগবে, যা যা পছন্দ তুমি কিনে নেবে। এই বলে মোনালিসা দেবী বারে বারে শঙ্করকে ফোন করতে থাকে। বিরক্ত হয়ে শঙ্কর শেষ পর্যন্ত মায়ের ফোনটা ধরে। মোনালিসা দেবী তখন নিজের ছেলেকে সোনালীকে নিয়ে জুয়েলারির দোকানে যাওয়ার কথা বলে দেয়। বৌমা, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, কেমন? কিছুক্ষণের মধ্যেই শঙ্কর চলে আসবে। আর এই নাও, এখানে 10 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে তোমার যা যা সোনা গহনা লাগবে তুমি নিয়ে নেবে।
আরো যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে শঙ্করকে দিতে বলবে। 10 লক্ষ টাকা দেখে সোনালী প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়। সে তাড়াতাড়ি করে টাকাটা নিয়ে ব্যাগের মধ্যে রেখে দেয় আর মোনালিসা দেবী সেখান থেকে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর শঙ্কর সেখানে চলে আসে আর সোনালীকে নিয়ে এক বড় জুয়েলারির দোকানে চলে যায়। সোনালী সেখানে গিয়ে অনেক দামি দামি ভারী ভারী সোনা গহনা পছন্দ করে। সে 20 লক্ষ টাকার গহনা নিজের জন্য নিয়ে নেয়, কিন্তু বিল পেমেন্ট করার সময় সোনালী শঙ্করকে কিছুতেই বলে না যে মোনালিসা দেবী তাকে সোনা গহনা কেনার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। তাই শঙ্করও এই বিষয়ে কিছু জানতে পারে না। তাহলে আপাতত কেনাকাটা হয়ে গেল, চলো তাহলে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তোমাকে বেকার বেকার চিন্তা করতে হবে না। তোমাকে নিয়ে আমি এমনিও কোনো চিন্তা করতে চাই না। তোমাকে যদি আমি বাড়িতে না পৌঁছে দিই তাহলে আমার মা আমাকে বকাবকি করবে। আসলে আমার এখন একটু কাজ আছে, আমি বরং আমার ড্রাইভার রাজুকে বলে দিচ্ছি, রাজু তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। এই বলে শঙ্কর তার ড্রাইভার রাজুকে সোনালীকে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলে দেয়। এই শুনে সোনালী খুশি মনে গাড়িতে উঠে পড়ে। রাজু সোনালীকে নিয়ে সোজা এক রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে তারা দুজনে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার অর্ডার করে খেতে শুরু করে। তাহলে আমার বউ দ্বিতীয় বিয়ে করতে চলেছে, তাই তো? তুমি দেখতে এতটাই সুন্দরী যে তোমাকে দেখে শঙ্করের মা ধরতেই পারেনি যে তুমি আগে থেকে বিবাহিত। আর তুমি যে আমার বউ সেটা এখানকার কেউই জানে না, আর খুব সাবধান কিন্তু। আরে তুমি জানো না তোমার বউ কতটা চালাক। তুমি দেখো না তোমার বউ কি কি করতে পারে। ওই শঙ্করের মা এখন থেকেই আমাকে বৌমা বৌমা বলে ডাকতে শুরু করে দিয়েছে। আমি ওই শঙ্কর আর ওর পরিবারকে একেবারে লুটে নেব। আজকেই দেখো না, শাড়ি কিনতে গিয়ে শাড়ির দোকানে আমি 3 লক্ষ টাকা বিল করে দিয়েছি আর 20 লক্ষ টাকার গহনা কিনেছি। সেই সাথে আমার হবু শাশুড়ি মায়ের কাছ থেকে 10 লক্ষ টাকা হাতিয়েছি। আচ্ছা শঙ্কর, আজকে কিন্তু আমরা একটা নতুন গাড়ি কিনতে যাব, কেমন? আমার অনেক দিনের ইচ্ছে ছিল গাড়ি কেনার। ওরে বাবা, বিশাল ব্যাপার তো। তুমি এই কয়দিনে 33 লক্ষ টাকা হাতিয়ে ফেলেছো, কিন্তু এখনো তো আসল সময় আসেনি। বিয়ের দিনই তো হবে আসল খেলা, সেদিন শঙ্করের পুরো পরিবার পথে নামবে। হ্যাঁ, আর ততদিন পর্যন্ত আমাকে নাটক চালিয়ে যেতে হবে। যতটা পারা যায় ওদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে হবে। শঙ্করকে দ্বিতীয় বিয়ে করে আমরা বড়লোক হয়ে যাব, তাই না? তারপর আমাদের নিজেদেরও বড় বাড়ি হবে। উফ, আমার তো এখন থেকেই ভেবে আনন্দ হচ্ছে। আসলে রাজু ছিল শঙ্করের নতুন ড্রাইভার। এর আগে শঙ্করের অন্য একজন ড্রাইভার ছিল, কিন্তু সেই ড্রাইভার হঠাৎ করে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ায় শঙ্করকে বাধ্য হয়ে অন্য একজন ড্রাইভারকে দেখতে হয়। আর রাজু খবর পেয়ে শঙ্করের বাড়িতে ড্রাইভিং এর কাজ করতে চলে যায়। তখন রাজু শঙ্কর এবং তার পরিবারের বিশাল বিশাল সম্পত্তি দেখে প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায় আর সে তখনই মনে মনে এক বিরাট বড় ষড়যন্ত্র করে ফেলে। রাজু তার বউ সোনালীকে নিয়ে গ্রামে থাকতো, তাই রাজু মনে মনে ভাবে সে তার বউকে ব্যবহার করে শঙ্কর এবং তার পরিবারের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে। তাই শঙ্কর তাড়াতাড়ি করে সোনালীকে গ্রাম থেকে শহরে নিয়ে চলে আসে। তুমি বুঝতে পেরেছো তো তোমাকে কি করতে হবে? আমি একটা ফ্ল্যাট ভাড়া করেছি, সেই ফ্ল্যাটে তুমি থাকবে। এখন তোমার মা বাবা হিসেবে আরো 2 জনকে ভাড়া করতে হবে, যারা বড় লোকদের মতো অ্যাক্টিং করতে পারবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো মতোই জানি আমাকে কি করতে হবে। শঙ্করের মায়ের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি বড়লোক পরিবারের মেয়ে, তাই তো? কারণ শঙ্করের মা চাই বড়লোক মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে। হ্যাঁ একদম একদম। আমি শুনেছি শঙ্করবাবু এক গরিব পরিবারের মেয়েকে পছন্দ করেছে, কিন্তু ওনার মা ওই গরিব মেয়ের সঙ্গে কিছুতেই শঙ্করবাবুর বিয়ে দিতে চাইছে না। তোমাকে যে করে হোক শঙ্করবাবুর মায়ের মন জয় করতে হবে। শঙ্করবাবুর মা কখন কোথায় যায় আমি তোমাকে সব ফোন করে জানিয়ে দেবো, সেই বুঝে তুমি নিজের চাল চালতে থাকবে, কেমন? ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি ওই বুড়িকে আমার জালে ফাঁসিয়ে নেব। আমি এত সুন্দর দেখতে, আর তুমি তো জানো আমি শহরে মেয়েদের মতো কতটা মডার্ন। আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না আমি বিবাহিত, আর নাইবা আমাকে দেখে কেউ বুঝতে পারবে আমি একজন গ্রামের বউ। সোনালী প্রচন্ড পরিমাণে চালাক চতুর মেয়ে ছিল, সে খুবই ভালো অভিনয় করতে পারত। রাজু যেহেতু শঙ্করের সঙ্গে সবসময় থাকতো আর রাত্রিবেলা শঙ্করদের বাড়িতেই ঘুমাতো, তাই শঙ্করদের পারিবারিক বিভিন্ন বিষয় সে খুব ভালোভাবে জানতে পারত। এর ফলে রাজু সুযোগ বুঝে নিজের চাল চালতে থাকে। একদিন মোনালিসা দেবী কিছু কেনাকাটা করতে এক শপিং মলে যায়, তখন সেখানে সোনালীও গিয়ে উপস্থিত হয়। আর সোনালী ইচ্ছা করে মোনালিসা দেবীর সামনে পড়ে যাওয়ার নাটক করে। আমার পায়ে কি জোরে লাগলো, ও মাই গড, আমি তো কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না। এবার আমি কিভাবে বাড়ি যাব? আমি তো নিজের গাড়িটাও নিয়ে এলাম না, মা বাবা বারবার করে বলল গাড়িটা নিয়ে আসতে। এবার আমি কিভাবে বাড়ি যাব? হেল্প, প্লিজ আমাকে হেল্প করো। তখনই মোনালিসা দেবী সোনালীর কাছে সাহায্যের জন্য এগিয়ে যায়।
এই মেয়ে, তোমার কোনো ভয় নেই, এসো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। আমার হাতটা ধরে উঠে দাঁড়াও দেখি, আমি গাড়ি নিয়ে এসেছি, তোমার বাড়িটা কোথায় বলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি খুবই ভালো। দেখুন না, এখানে এতজন আছে কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। আপনি সত্যিই খুবই ভালো মনের মানুষ, আর আপনি দেখতেও খুবই বিউটিফুল। এভাবে সোনালি মোনালিসা দেবীর প্রশংসা করতে থাকে। নিজের প্রশংসা শুনে মোনালিসা দেবীও খুবই খুশি হয়। আর সোনালি যেহেতু দেখতে খুবই সুন্দর এবং স্টাইলিশ ও মডার্ন ছিল, তাই সোনালিকে দেখে মোনালিসা দেবীরও খুবই পছন্দ হয়। সেদিন মোনালিসা দেবী সোনালির দেওয়া অ্যাড্রেস অনুযায়ী সোনালিকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সোনালির বাবা মা সেজে দুজন আগে থেকেই বসে থাকে। আর তারাও মোনালিসা দেবীর সঙ্গে নাটক করতে শুরু করে। মোনালিসা দেবীর সঙ্গে তারা খুবই নম্র ভদ্র আচরণ করে, যার ফলে মোনালিসা দেবী সোনালি এবং তার পরিবারকে খুবই পছন্দ করে ফেলে। আর তখন মোনালিসা দেবী নিজের ছেলের অমতে গিয়েই সোনালির সঙ্গে শঙ্করের বিয়ে ঠিক করে দেয়। কিন্তু একদিন শঙ্করের ফোনে রিমিতার কল আসে। শঙ্কর রিমিতার ফোন ধরতে যাবে তখনই সেখানে মোনালিসা দেবী চলে আসে। দাঁড়া শঙ্কর, তুই খবরদার ওই মেয়ের সঙ্গে কথা বলবি না। আর কদিন পরে তোর বিয়ে, তুই এখনো পর্যন্ত ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিস। তুই আমার কথা শুনবি না, তাই তো? ওই গরিব মেয়েটা তোর উপর কি জাদুটোনা করেছে বলতো, যে তুই এখনো পর্যন্ত ওই মেয়েটাকে ভুলতে পারছিস না? এই বলে মোনালিসা দেবী রিমিতার ফোনটা ধরে। হ্যালো হ্যালো শঙ্কর, আমি তোমাকে এতবার ফোন করছি, তুমি তবুও ফোন ধরছো না কেন? তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। দেখো শঙ্কর, তুমি যে মেয়েটাকে বিয়ে করছো, ওই মেয়েটা তোমাকে ঠকাচ্ছে। আমি সোনালির ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি আমার ছেলের বিয়ে ভাঙবে বলে প্ল্যানিং করেছো। তুমি ভাবলে কি করে আমার হবু বৌমার নামে তুমি উল্টোপাল্টা কথা বলবে আর আমি সব বিশ্বাস করে নেব? আজকের পর থেকে যদি তুমি আমার ছেলেকে ফোন করেছো, তাহলে আমি তোমার নাম্বারটা পুলিশে দেব। আমার ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতে দাও। রাখো ফোন, বেয়াদব ফালতু নোংরা মেয়ে কোথাকার। এই বলে মোনালিসা দেবী রিমিতার ফোনটা কেটে দেয়। শুধু তাই নয়, রিমিতা যাতে আর শঙ্করকে কোনোদিনও ফোন করতে না পারে, সেই জন্য মোনালিসা দেবী রিমিতার ফোন নাম্বারটা শঙ্করের ফোন থেকে ব্লক করে দেয়। এর ফলে রিমিতা চাইলেও শঙ্করের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে শঙ্কর এবং সোনালির বিয়ের দিন এসে উপস্থিত হয়। বিয়ের দিন সোনালি এবং শঙ্করের বিয়ের সময় কয়েকজন গুন্ডা এসে শঙ্কর এবং তার মায়ের মাথায় বন্দুক ধরে। তোদের কাছে যা সোনা গহনে টাকা পয়সা আছে সব তাড়াতাড়ি বের কর। এই যে নতুন বউ, যা সোনা গহনে পড়ে আছিস সব খুলে ফেল। আর এই যে লকারের চাবিটা তাড়াতাড়ি দে, আমরা জানি তোদের লকারে অনেক টাকা আছে। কি হলো, তাড়াতাড়ি দে। ঠিক এমন সময় সেখানে রিমিতা পুলিশ নিয়ে এসে উপস্থিত হয়। এই যে পুলিশ অফিসার, এই সোনালি আর রাজু, এরা দুজনেই হাজবেন্ড ওয়াইফ। আর এরা ষড়যন্ত্র করে শঙ্করের পরিবারকে নিঃস্ব করার চেষ্টা করছে। এই গুন্ডাগুলো এদেরই ভাড়া করা। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। শঙ্কর, এই সোনালি আগে থেকেই বিবাহিত, আর তোমার এই ড্রাইভার রাজুই হলো সোনালির প্রথম স্বামী। শুধুমাত্র তোমাদেরকে ধ্বংস করার জন্য সোনালি তোমাকে বিয়ে করতে চাইছিল। কিছুদিন আগে এই সোনালি আর রাজুকে আমি একটা রেস্টুরেন্টে বসে কথা বলতে শুনতে পেয়েছিলাম। আমি অনেকবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার ফোন ধরোনি। আমি অনেকবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আসল সত্য ঘটনা শুনে শঙ্কর এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে অবাক হয়। সোনালি এবং রাজু কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাদের কাছে পালানোর মতো আর কোনো পথ থাকে না। তখনই পুলিশ সোনালি, রাজু এবং তাদের ভাড়া করা গুন্ডাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আর এসব দেখে মোনালিসা দেবী নিজের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও মা, আজকে তুমি যদি সঠিক সময়ে এখানে পুলিশ নিয়ে না আসতে, তাহলে আমরা পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে যেতাম। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি। তুমি হলে আমার বাড়ির যোগ্য বৌমা। তোমার মধ্যে টাকা পয়সার কোনো লোভ লালসা নেই। আজকে এই মণ্ডপে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। এই শুনে শঙ্কর এবং রিমিতা দুজনেই খুবই খুশি হয়। সেদিন ওই বিয়ের মণ্ডপেই শঙ্কর এবং রিমিতার বিয়ে হয়। আর বিয়ের পর রিমিতা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।